হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই বোনেরা, তোমাদের সকলকে আরও একবার নতুন করে নতুনভাবে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি এনজয়। আমরা গত বছর একটা ছোট্ট প্রয়াস নিয়েছিলাম, এবারও তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। উত্তরণ ফর মাধ্যমিক 2027, এই উত্তরণ ব্যাচে আমরা তোমাদের কমপ্লিট সায়েন্স গ্রুপ পড়াবো, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আমি ম্যাথটা করাবো, গত বছর আমি ম্যাথ পড়িয়েছিলাম, এবার আমি ম্যাথই করাবো। তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের যে ফিজিক্স পার্টটা রয়েছে সেটা আমি করাবো, আর কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্ট এবং লাইফ সায়েন্স এটা করাবে আমাদের এসআর স্যার। তো আজকে শুরু হচ্ছে প্রথম ক্লাস ম্যাথমেটিক্সের এবং এই ব্যাচেরও প্রথম ক্লাস। আর আমাদের ব্যাচ কিভাবে চলবে, কোথায় কি হবে, সেগুলো ধীরে ধীরে তোমরা জানতে পারবে। আর একটা ব্যাচ লঞ্চিংয়ের আমরা ভিডিও, অলরেডি একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো ব্যাচ শুরু করার আগে দু চারটে কথা একটু বলে নিই তোমাদের আজকে। সেটা হলো, আমরা এবার ফুল সিলেবাস করব, কোনো চ্যাপ্টার বাদ দেবো না। আগের ব্যাচ যেমন আমি একটা দুটো চ্যাপ্টার বাদ দিয়েছিলাম, এবার কোনো সিলেবাস বাদ হবে না। আজ যেহেতু ম্যাথ, তো ম্যাথ সম্পর্কেই বলে নিই। ম্যাথের ফুল সিলেবাস করাবো আমরা। সিলেবাস মনে হচ্ছে ভুল লিখেছি, ফুল সিলেবাস করাবো। এবং এই ফুল সিলেবাসের ভিতর প্রত্যেকটা চ্যাপ্টার থাকবে, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ডিটেলসে করব, এবং যখনই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সেই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.studyenjoy.in, এই ভিডিওটা যখন আপলোড হবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের চ্যানেলের ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের পিন করে দেবো, সেখান থেকে দেখে নিও তোমরা। অ্যাজ এ স্টুডেন্ট রেজিস্টার করে সেখানে আমাদের এই উত্তরণ ব্যাচ পাবে, সেখানে নিজেদেরকে এনরোল করো। খুবই সহজ ইন্টারফেস, কঠিন কিছু নেই, চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা সহজ করার। তো যে কাজটা বলছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ডিটেলসে করব। যখনই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, সেই চ্যাপ্টার থেকে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেন এসছে ওই চ্যাপ্টার থেকে, তার সাথে প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন পিওয়াইকিউ থাকছে, ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে, এবং ওই চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে, যে ফর্মুলাগুলো রয়েছে, সেই সূত্রগুলো থাকবে। সেই সূত্রর সাথে যদি প্রয়োজন পড়ে, কিছু কিছু চ্যাপ্টারে প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে মনে রাখার, সহজে মনে রাখার উপায়। সেটা আমরা ক্লাসে তো আলোচনা করবই, তার সাথে তোমাদের পিডিএফ আকারে তোমাদের কাছে পৌঁছে যাবে, সেটা পাবে তোমরা। এই সবগুলো তোমরা কোথায় পাবে? এই পিওয়াইকিউ, ইম্পর্টেন্ট কোশ্চেন, তার সাথে সূত্র এবং মনে রাখার উপায়, এগুলো সব পাবে তোমরা দুটো জায়গায় পাবে। এক হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, তার সঙ্গে আমাদের পাবে ওয়েবসাইটের কোন সেকশনে পাবে? ওয়েবসাইটের ব্যাচে এনরোল করার পরে, তুমি অ্যাজ এ স্টুডেন্ট ব্যাচে এনরোল করার পরে সেখানে তুমি স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশন পাবে, সেই অপশানে গেলে তুমি এই চ্যাপ্টার ওয়াইজ এইসব জিনিসগুলো পেয়ে যাবে। তো মোটামুটি এইভাবে রিসার্চ করেছি, এভাবে আমরা ভেবেছি। এরপরে যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে দাদা এরকম নয় ওরকমভাবে করাও, বা এটা এরকম করলে আরও ভালো হয়, অলওয়েজ ওপেন, আমরাও তো শিখছি। তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে, আমার যারা সিনিয়ররা যদি কেউ দেখে থাকেন, তাদেরও যদি কোনো থাকে সাজেশন, অবশ্যই জানাবেন। তো চলো শুরু করা যাক। আজকে নতুনভাবে আরও একবার তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমাদের প্রথম ক্লাস শুরু করি। শুরু করার আগে একটাই কথা বলবো, আমাদের সঙ্গে থেকেও, আশা করি আশাহত করব না। আর খুব ভালো পড়াই কি না, যতটা পারি চেষ্টা করি নিজেদের দিক থেকে। এবার ভালো মন্দ বিচার করার দায়িত্ব তো আমার নয়, সেটা তোমরাই বিচার করো। আর যদি তোমাদের মনে হয় যে আমরা কেমন পড়াই, কি ধরনের পড়াই, আমাদের এই চ্যানেলেই বিগত বছরে আমরা ছোট্ট একটা কোর্স লঞ্চ করেছিলাম অল্প সময়ের জন্য। অল্প সময় ছিল আমাদের হাতে, সেখানে গিয়ে দেখতে পারো যে আমরা কিভাবে সিলেবাস শেষ করেছি। মানে আমার তো দুটো একটা চ্যাপ্টার বাদ থেকে গেছিলো বিশেষ কারণে। তো এবার কোনো চ্যাপ্টার বাদ থাকবে না, শুধু আমরা চ্যাপ্টারই কমপ্লিট করব তাই নয়। আমার ব্যক্তিগত ইচ্ছা আছে, চ্যাপ্টার কমপ্লিট করার পরে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তারপরে আমরা একবার র্যাপিড রিভিশনও করে নেব। তো চলো আজকে শুরু করি। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে সরল সুদ কষা। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 2।
2 নম্বর চ্যাপ্টার। পাটিগণিতের অংশ, এটা পাটিগণিতের অংশ। তোমাদের তো মোটামুটি পাটিগণিত আছে, বীজগণিত আছে, পরিমিতি আছে, ত্রিকোণমিতি আছে, সম্পাদ্য আছে, উপপাদ্য আছে, পরিসংখ্যান আছে। তো আমি ভেবেছি এবার একটা পাটিগণিতের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তারপরে একটা বীজগণিত বা পরিমিতি এরকম মিক্স আপ করে করব। তাতে করে কি হবে, আমাদের সব কিছু 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 করে করা থাকবে। কারণ টার্গেট আমাদের মাধ্যমিক 2027, কিন্তু তোমরা তো স্কুলে পড়ছো, স্কুলে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম, সেকেন্ড সামেটিভ, থার্ড সেমিস্টার বা তোমার তারপরে গিয়ে টেস্ট রয়েছে। তো এর জন্য তোমরা মেন্টালি এবং ফিজিক্যালি যাতে প্রিপেয়ার থাকো, তার জন্য আমি এরকমই ভেবেছি যে প্রথমে একটা পাটিগণিত, তারপরে একটা বীজগণিত, একটা পরিমিতি, এরকমভাবে মিক্স আপ করে করবো। তো চলো আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে সরল সুদ কষা। সরল সুদ কষাকে ইংরেজিতে বলে সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ কষা কি আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার নাম জয়, তোমাদের যে আরো একটা স্যার পড়াবে তার নাম স্যার। তো আমার কিছু টাকার দরকার, ইমার্জেন্সি কিছু টাকার দরকার। এবার আমার সার্কেল বড্ড ছোট, তো এই বন্ধু বান্ধব এদের কাছ থেকেই চাইতে হয়। তো আমার কিছু টাকার দরকার, এই এসআরের কাছকে এসআরকে বললাম যে বন্ধু ভাই আমাকে কিছু টাকা দাও। কত টাকা দাও? আমি বললাম আমাকে 100 টাকা দাও, আমাকে 100 টাকা দাও। তো ও বললো বন্ধু টাকা অনেক দেওয়া হয়ে গেছে, এখন শর্ত সাপেক্ষ টাকা দেবো। তো শর্ত সাপেক্ষ কি টাকা দেবে? বললো তোমাকে আমি 100 টাকা দিতে পারি, তোমাকে আমি 100 টাকা দিতে পারি, কিন্তু তোমাকে আমার 1 বছর পরে গিয়ে, 1 বছর পরে গিয়ে, 1 বছর পরে তোমাকে আমার 110 টাকা দিতে হবে। 1 বছর পরে আমার ওকে কত টাকা দিতে হবে? 110 টাকা দিতে হবে। তাহলে আমি তাকে বেশি কত দিচ্ছি? বেশি আমি তাকে কত দিচ্ছি? আমি তাকে বেশি দিলাম হচ্ছে 110 মাইনাস 100, তার মানে তাকে আমি 10 টাকা বেশি দিচ্ছি। 1 বছর পরে গিয়ে আমি এসআরকে 10 টাকা বেশি দিচ্ছি। এবার এই যে গল্পটা পড়লাম আমরা, সে আমাকে টাকা দিল, আমি ধার নিলাম, সে আমাকে দিল টাকা। তাহলে যে টাকাটা ধার দেয়, যে টাকা ধার দেয় তাকে বলে উত্তম অর্ণ। তাকে বলে উত্তম অর্ণ। যে ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক যে টাকা দেবে তাকে বলে উত্তম অর্ণ। আর আমি যে ব্যক্তিটা টাকা ধার নিলাম, এই যে আমি যে টাকাটা ধার নিলাম, আমাকে বলে, মানে আমি বা কোনো প্রতিষ্ঠান যদি হয় সেটাকে বলে অধম অর্ণ। এক হচ্ছে যে টাকা দিচ্ছে সে আমার থেকে উত্তম, তার কাছে বেশি টাকা আছে তাই সে আমার থেকে উত্তম, তাই সে উত্তম অর্ণ, টাকার দিক থেকে সে উত্তম তাই উত্তম অর্ণ। আর আমার কাছে নেই, আমি ধার নিচ্ছি তাই আমি অধম অর্ণ। আশা করি বুঝতে পেরেছো উত্তম অর্ণ আর অধম অর্ণ কি। এবার যে পরিমাণ টাকা আমাকে দিল, যে পরিমাণ টাকা সে আমাকে ধার দিল, বা আমি যে পরিমাণ টাকা নিলাম, এটাকে বলে, এটাকে বলে আসল, আসল বা মূলধন, বা গচ্ছিতও বলা হয়। আসল বা মূলধন বা গচ্ছিত পরিমাণ। ওকে। এবার কত সময়ের জন্য সে আমাকে টাকা দিয়েছে? কত বছরের জন্য? 1 বছরের জন্য। এটাকে বলে সময়, সময়কাল। কত সময়ের জন্য সে আমাকে টাকা দিল সেটাকে বলে সময়কাল। এবার 1 বছর পরে গিয়ে আমি তাকে যে টাকাটা দিলাম, তাকে তো আসলটা দিলামই, তার সাথে যে অতিরিক্ত পরিমাণ টাকা দিলাম, যে এই অতিরিক্ত পরিমাণ যে টাকাটা দিলাম সেটাকে বলে সুদ, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। ঠিক। এবার এই যে সুদ দিলাম, এবার এই যে টাকাটা আমি ওকে দিয়েছি, এই টাকাটার ভিতর কি রয়েছে? সে আমাকে যে টাকাটা দিয়েছিল অর্থাৎ আসলটা রয়েছে, তার সাথে কি রয়েছে? সুদটাও রয়েছে। তাহলে এই টাকাটাকে বলে সুদাসল, সুদাসল বা বা এটাকে বলে সবৃদ্ধি, সবৃদ্ধি, সবৃদ্ধি মূল। এটাকে বলে সবৃদ্ধি মূল, মানে মূলধন তার সাথে যে সুদটা হয়েছে সেটাকে বলে সবৃদ্ধি মূল। এবার এইখানে কনসেপ্ট আছে সুদ কি জিনিস। সুদ হচ্ছে, আমরা সুদ তাকেই বলছি যখন কোনো ব্যক্তি, কোনো কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা ধার দেবে, টাকা দেবে প্রয়োজনের সময়, তাকে টাকা দেবে যখন কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেবে। যে কি শর্ত? যে তোমাকে আমার এই হারে, মানে এই পরিমাণ টাকা এতদিন বাদে গিয়ে দিতে হবে, এই যে শর্ত, এই শর্তর সাপেক্ষে যেটা, সেটাকেই বলে সুদ বা
ইন্টারেস্ট। আশা করি সুদ কি বুঝতে পেরেছো, আসল বা মূলধন বুঝতে পেরেছো, সময় বুঝতে পেরেছো, সুদ আসল বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা এই চ্যাপ্টারের একটা সূত্র আছে, সেই সূত্রটা একটু ড্রাইভ করার চেষ্টা করি। ধরো ব্যক্তি এ আর ব্যক্তি বি। এ ব্যক্তি টাকা নিয়েছে, বা আমার বন্ধু সেই আমরা দুজনেই ধরো, আমাকে সে 100 টাকা দিয়েছে। 100 টাকা দিয়ে বলল তুমি আমাকে 1 বছর পর 1 বছর পর সুদ হিসাবে 10 টাকা দেবে। কত দেবে? 10 টাকা দেবে। ঠিক, তারপরে এই 100 টাকার জন্য পরের বছর, তারপরে মানে এখানে সরল সুদের গল্পটা কি সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে 100 টাকা পরের বছরও মূলধন হিসাবে 100 টাকাই কাউন্ট হবে, পরের বছরও মূলধন হিসাবে 100 টাকাই কাউন্ট হবে। তারপরের 1 বছরে গিয়ে এটা হচ্ছে, এটা ধরো ফার্স্ট বছর, প্রথম বছর ফার্স্ট বছর, এটা হচ্ছে সেকেন্ড বছর, দ্বিতীয় বছর, সেকেন্ড বছর, সেখানে ওই 100 টাকার জন্য আমার ওকে 10 টাকা দিতে হবে। এরকমভাবে ধরো তৃতীয় বছর, থার্ড বছর, থার্ড, তৃতীয় বছর, তৃতীয় বছরের জন্য ওই 100 টাকার জন্য আমার ওকে 10 টাকা দিতে হবে। তার মানে প্রতি বছর আমার মূলধনের পরিমাণ সেম থাকছে, মূলধন আমার বাড়ছে না। ও আমাকে 100 টাকা ধার দিয়েছিল, সেই 100 টাকার পরিবর্তে আমি ওকে সুদ দিচ্ছি, প্রতি বছর সুদের পরিমাণও সেম থাকছে, সাধারণ থাকছে। এই ধরনের যে সুদ হয় তাকে বলে সরল সুদ। এরপরে আমরা গিয়ে আরও একটা পড়বো, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সেক্ষেত্রে কি হয় সেটা চক্রবৃদ্ধি যখন পড়বো চক্রবৃদ্ধিতেই জানা যাবে। তো এরকমভাবে ধরো, এরকম 100 টাকা দিতে 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 ও আমাকে 100 টাকা, এই 100 টাকা আমাকে ও এন বছর পরে, এন বছর, এন বছর, এনথ বছর মানে এন বছরে তাকে আমার সুদ দিতে হচ্ছে কত টাকা? 10 টাকা। ওকে, হচ্ছে 10 টাকা। এবার এদেরকে টোটাল কাউন্ট করলে, এদেরকে টোটাল যোগ করলে আমি যে টাকাটা পাবো সেটাকে বলে মোট সুদ, সেটাকে বলে মোট সুদ। এই মোট সুদটাকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি, মোট সুদটাকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি, সময়টাকে এন দিয়ে প্রকাশ করি, এই 100টাকে পি দিয়ে যদি প্রকাশ করি, পি টাকা, তাহলে পি কি হলো? আমার মূলধন হয়ে গেল, সময় এন হয়ে গেল, আই হয়ে গেল। এবার এখানে দেখো সূত্রটা কি আসে, যে আই ইকুয়াল টু পি এন আর বাই 100, বা এটাকে এরকমও লেখা যায় পি টি আর বাই 100। আর এই আইটা হচ্ছে মোট সুদ, পি হচ্ছে মূলধন, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। এবার এই যে 10 টাকা আমি দিচ্ছি না, দেখো প্রথম বছরে দিয়েছি 10 টাকা, সেকেন্ড বছরে দিয়েছি 10 টাকা, এটাকে বলে সুদের হার। যে প্রতি বছরে বা নির্দিষ্ট সময় অন্তর আমি কত টাকা দিচ্ছি তাকে, সেটাকে বলে সুদের হার। সুদের হারটাকে লেখা হয়, সুদের হারটাকে লেখা হয়, সুদের হারটাকে লেখা হয় আর পার্সেন্ট হিসাবে। পার্সেন্ট বলতে শতকরা, শতকে কত টাকা দিচ্ছি, 100 টাকা দিচ্ছে, তার বিনিময়ে আমি তাকে কত টাকা দিচ্ছি, সেটাকে বলে সুদের হার। এই সূত্রে পি হচ্ছে মূলধন, মূলধন বা আসল, মূলধন বা আসল। এন বা টি আমি যেটাই লিখি সেটা হচ্ছে সময়, কত সময়ের জন্য ধার নিয়েছি বা কত সময়ের জন্য ধার দিয়েছি। আর হলো পি হলো টি হলো। আর এই 100 দিয়ে ভাগ করা হয় কেন জানো? এই যে আর যেটা পার্সেন্টেজে রয়েছে, এই পার্সেন্টেজটাকে নর্মাল অ্যাকাউন্টে নেওয়ার জন্য এই 100 দিয়ে ভাগ করা হয়। ওকে, মোটামুটি এই একটাই সূত্র আছে তোমাদের এই চ্যাপ্টারে, এই আই ইকুয়াল টু পি এন বা পি টি লেখো না, বইতে সম্ভবত টি আছে, একবার আমাকে দেখতে দাও, বইতে সম্ভবত হ্যাঁ পি টি আরই আছে, পি টি আর বাই 100।
এই একটা সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারের বৈতরণী পার হতে হবে। এরপরে এই মানে কিছু চেঞ্জ হবে, যেমন ধরো এটা আমি বছরে করেছি, সেখানে সুদের আর 6 মাস অন্তর চলে আসবে, কোনো ক্ষেত্রে 3 মাস অন্তর চলে আসবে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। একটুখানি এই অবধি দেখে নাও, তারপর আমরা পরে যাচ্ছি। ঠিক আছে, চলো তোমাদের এই সূত্রটা ড্রাইভ করাও দেখিয়ে দিই আমি। হ্যাঁ, কিভাবে ড্রাইভ করতে হয়, কিভাবে এসছে অ্যাকচুয়ালি সূত্রটা। আমার বন্ধু যেমন আমাকে টাকা ধার দেওয়ার সময় বলেছিল না যে 100 টাকার জন্য তোমাকে 10 টাকা দিতে হবে, তা আমি ওই 10টাকে রিপ্লেস করে 8 ধরে নিলাম। ধরি, দেখো ঐকিক নিয়মে সূত্র বার করছে। 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের সুদ আর টাকা। এটা কিন্তু আর লিখছে, হ্যাঁ আমার হাতের লেখা ভয়ঙ্কর ভালো, তো একটু যখন বলছি আর লিখছি একটু বুঝে নিও। হ্যাঁ, আর হাতের লেখা এত ভালো, তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। মানে এখন আর বয়স নেই ঠিক করার, ছোটবেলায় ঠিক করতে পারিনি, এখন বুড়ো হয়ে গেছে আর কি ঠিক করবো। তো যাই হোক, যা বলছিলাম, 100 টাকার 1 বছরের সুদ আর টাকা কত হবে? 1 টাকার 1 বছরের সুদ কত হবে? R/100। ঠিক, এবার তাহলে পি টাকার 1 বছরের সুদ হবে R/100 ইন্টু পি টাকা। ঐকিক নিয়ম করছি, আশা করি বুঝতে পারছো। এবার তাহলে পি টাকার কত বছর, পি বছরের সুদ কত হবে? আর ইন্টু পি ইন্টু পি বাই 100 টাকা। ঠিক, তাহলে এটাকে যদি একটু ঘুরায় পেঁচায় সুন্দর করে লিখি, তাহলে সেটা দেখতে এরকম লাগে। তোমার হচ্ছে পি টি আর বাই 100, এটাকেই আমরা কি লিখি? মোট সুদ আই। মোট সুদ আই। এই সূত্রের একটা গল্প আছে, সেটা হলো এই যে টি সময়, টি সময়, এটাকে সব সময়ের জন্য আমাদের বছরে নিতে হবে। এই চ্যাপ্টারের জন্য বছরে নিতে হবে। এরপরে সময়ের বৃদ্ধি সময়ের হ্রাস যে একটা চ্যাপ্টার আছে, সেখানে গিয়ে এই টিটাকেও চেঞ্জ করা যাবে। মানে সেটা যখন আসবে তখন দেখা যাবে, এখনও তো চাপ নিয়ে লাভ নেই। যদি কেউ এতদিনে করে ফেলে তখন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তোমরা তো বুঝতেই পারবে। কিন্তু এটাকে বছরে নিতে হবে। কারণ বছরে নিতে হবে কখন? বছরে নিতে হবে কখন? যখন সুদের হার, সুদের হার আর বছরে দেওয়া থাকবে, বছরে দেওয়া থাকবে। এর মানে আমি কি বলতে চাইলাম, তোমরা কিছু বুঝলে? মানে অধিকাংশ সময় বলে দেয় যে এক্স একটা অ্যামাউন্ট, এক্স আমার ভালোই লাগে না, আমি এ ধরি, এ একটা অ্যামাউন্ট, এ টাকার 5 বছরের 5 বছরের সুদ কত হবে? যেখানে সুদের, যেখানে বার্ষিক সুদের হার 8%। এই যে বার্ষিক লিখে দিয়েছি না, এই বার্ষিকই আমাকে কোর্স করছে এই সময়টাকে বছরে নিতে। বুঝতে পারছো? এই যে বার্ষিক, বছরে সুদের হার, এই যে বলছে বছরের সুদের হার, এই বার্ষিকটাই আমাকে ফোর্স করছে, আমাকে বলছে যে সময়টা তোমাকে বছরেই নিতে হবে। ওকে, এবারে অনেকক্ষণ তো মোটামুটি কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, এবার একটা দুটো অঙ্ক করার চেষ্টা করি। তো আমি যেটা করি, মানে আগের বার যেটা করেছিলাম, একটা দুটো প্রয়োগ করেছিলাম, প্রয়োগ করে তারপরে চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক করেছিলাম, আর বাকি কিছু অঙ্ক তোমাদের উদ্দেশ্যে ছেড়েছিলাম। এবারও সেটাই করি। প্রথম যে প্রয়োগটা দেওয়া আছে, প্রয়োগ 4। আচ্ছা, 4 করলে তো বুঝতে একটু অসুবিধা হবে। প্রয়োগ 1 থেকে করি, এক দাগ প্রয়োগটা দিয়ে করি, তারপরে 4 করছি।
প্রথমেই ওরকম করে লাভ নেই। প্রয়োগ এক নম্বর প্রয়োগে বলছে আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংক মানে কোনো এক ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো হিসাব করে রেখে। দেখো, এই ধরনের অঙ্ক যখন করার চেষ্টাও করবে, তখন কি করবে, আগে কি কি তথ্য দেওয়া আছে সেটা লিখে নাও। তথ্য লিখে নেওয়া গেল, তারপর আমার কাছে কি চাইছে সেটা লিখে নিই। তাহলে আমি সেই চেষ্টাই করছি। এখানে বলছে আমি বার্ষিক 4%, এই যে বললাম না বার্ষিক, যে আমাকে ফোর্স করছে টিটাকে বছরে নিতে। তো এখানে লেখা আছে বার্ষিক 4% সরল সুদের হার। তাহলে এখানে সুদের হার আর সমান সমান 4%। সুদের হার আর সমান সমান 4%। আমি ওই ব্যাংকে কত টাকা জমা রেখেছি, যে টাকা জমা রেখেছি সেটাকে বলে মূলধন বা মূলধন। তাহলে মূলধন বা আসল যেটা হবে মূলধন পি সমান কত টাকা, 1200 টাকা। কত সময়ের জন্য জমা রেখেছি, জমা রাখি তবে 1 বছর পরে। সময় তাহলে আমার কত বছর পরে বলছে, সময় টি ইকুয়াল টু 1 বছর। 1 বছর পরে আমি মোট কত টাকা সুদ পাবো। তাহলে আমার কাছে মানে আমাকে চাইছে কি, এইগুলো হচ্ছে আমাকে তথ্য দেওয়া আছে, আমি সেটা আগে লিখে নিলাম। এইগুলো দেওয়া আছে, আমাকে তথ্য দেওয়া আছে, এইগুলো হচ্ছে তথ্য বা ডেটা বা ডাটা যাই বলো, তথ্য আগে লিখে নিলাম। তথ্য লেখার পরে আমার কাছে কি চাইছে সেটা লিখি। আমার কাছে চাইছে কি, কত টাকা সুদ পাবো, সুদ আই সমান কত টাকা। এটা হচ্ছে আমার কোশ্চেন, কি চাইছে, আলটিমেট আউটপুট কি, এটা হচ্ছে আমার প্রবলেম, সমস্যা, যে এই আমাকে বার করতে হবে। ঠিক লেখা হয়ে গেছে। এবার দেখো এখানে কি কি দিয়ে দিয়েছে, পি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, টি দিয়েছে, আই বার করতে হবে। আমরা এতক্ষণ ধরে তো এইসব ইংরেজি শিখলাম যে মোট সুদ মানে সরল সুদের ক্ষেত্রে মোট সুদ আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে পি হচ্ছে কই গেল, পি মূলধন 1200 টাকা, ইন্টু টি সময় কত 1 বছর, ইন্টু সুদের আর কত 4% ডিভাইডেড বাই 100। এই 2 শূন্য কেটে দিলাম, 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48 টাকা। এই পরিমাণ আমি সুদ পাচ্ছি। এবার যদি আমাকে বলতো যে সুদ আসল বার করো বা সবৃদ্ধি মূল কত হবে সেটা বার করো, তাহলে সুদ আসল যেটা হতো, দেখো সুদ আসল, সেটা সুদ আসল কি হবে, আসল প্লাস সুদ। তাহলে সুদ আসল আমি পেয়ে যাব। তাহলে আসল আমার ছিল 1200 টাকা, তার সাথে সুদ হিসাবে পাবো আমি 48 টাকা। তাহলে আমার সুদ আসল কত হবে, 1248, 1248 টাকা। ক্লিয়ার? কোনো দুঃখ কষ্ট আশা করি নেই। ঠিক একদম সিম্পল অঙ্ক ছিল। আমি চাইছিলাম না মানে প্রথমটাই যদি পি বার করতে হয় তখন আবার সমস্যা হতো, এই জন্য প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম। এবার একটা প্রয়োগ করি। এবার প্রয়োগ করে 4 নম্বর প্রয়োগ কি বলছে, ওই ব্যাংকে যদি শ্রাবণী, ওই ব্যাংকে কোনো এক ব্যাংকে XYZ কোনো ব্যাংকে শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে সেই ব্যাংকে সুদের হার কত, সুদের হার আর সুদের হার আর কত 5%, কত পার্সেন্ট 5%, সুদের হার 5%। তারপরে কি বলছে, 1 বছর সময় লেগেছে, কত সময়ের জন্য রেখেছে, সময় টি ইকুয়াল টু 1 বছর। ওকে, 1 বছরের জন্য রেখেছে। সে সুদ পেতে চায় কত টাকা, 60 টাকা সুদ পেতে চায়। সুদ আই ইকুয়াল টু 60 টাকা। বলছে কোনো ব্যাংকে শ্রাবণী 5% সরল মানে বার্ষিক 5% সুদের হারে 1 বছরের জন্য কত টাকা জমা রাখলে সুদ হিসাবে সে 60 টাকা পাবে। এই অবধি যা যা লিখেছি এইগুলো আমার ছিল তথ্য, এইগুলো আমার কি ছিল, তথ্য।
তথ্য লিখে নিয়েছি। এবার প্রবলেম কি আমার কাছে জানতে চাইছে কি, সেটা হচ্ছে আমার প্রবলেম জানতে চাইছে আমার মূলধন বা আসল। বলছে সে কত টাকা জমা রাখলে এই যে বার্ষিক সুদের হার 5% এবং 1 বছরে গিয়ে সে 60 টাকা পেতে পারে। তাহলে আমাকে এবার বার করতে হবে কি, পিটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করব, একটাই সূত্র এই সরল সুদের ক্ষেত্রে। আমরা জানি কি যে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখান থেকে আমাকে বার করতে হবে কি, পিটা বার করতে হবে। তাহলে আমি কি করব, পিটাকে আগে লেফট সাইডে রেখে বা দিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে যাই। তাহলে সেখান থেকে আমি এখান থেকে কি লিখতে পারি, বা পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100 লিখতে পারি আশা করি, বা পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই এই টি আর গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। হয়ে গেল। এবার যা যা আমার তথ্য দেওয়া আছে, দেখো আই দেওয়া আছে, এই যে আই কই, এই যে আই দেওয়া আছে, তারপরে তোমার টি দেওয়া আছে, আর দেওয়া আছে, সেগুলো বসিয়ে দিলেই আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। আই কত, 60 টাকা ইন্টু 100 বাই টি কই, টি 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 1 বছর ইন্টু সুদের হার কত, 5% সুদের হার। তাহলে এই যে 5 দিয়ে 60 থেকে যদি কাটি, তাহলে 5 12 60, 12 গুণ 100 করলে 1200 টাকা। তাহলে 5% সুদের হারে শ্রাবণীকে যদি কোনো ব্যাংক থেকে 60 টাকা বছরে সুদ নিতে হয়, তাহলে তাকে 1200 টাকা জমা রাখিতে হইবে। তাহলে উত্তর আমাকে লাস্টে কি লিখতে হবে, অতএব শ্রাবণী শ্রাবণী 1200 টাকা ওই ব্যাংকে জমা 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 রেখেছিল। 1200 টাকা ওই ব্যাংকে জমা রেখেছিল। ঠিক, ওকে, দেখে নাও একটুখানি, তারপরে আমরা পরের অঙ্কে যাব। আচ্ছা, এইখানে ধরো তোমাকে আর একটুখানি বলে দিই, যখন এই তথ্য যখন এসছে। আচ্ছা, উপরেরটা মুছে দিলাম, হ্যাঁ। আর যদি কেউ মনে করো যে লিখবে, টুকে নেবে, তাহলে একটু পজ করে টুকে নিও। এই যে আমরা তো একটাই সূত্র পেলাম এখানে, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখান থেকে যে কোনো তিনটে তোমাকে দিয়ে দেবে, যে কোনো তিনটে তথ্য দিয়ে দেবে। এই যে আই, পি, টি আর আর, এই যে চারটে, এই চারটের মধ্যে থেকে যে কোনো যে কোনো তিনটি, একটু ও হয়ে গেছে, যে কোনো তিনটি তথ্য দিয়ে দিলে চতুর্থ চতুর্থ তথ্যটি বের করতে হবে। আমার এই মার্কারটা মনে হচ্ছে শেষ হইয়া গিয়েছে, আরেকটা কিনতে হবে। তো এইখানে যেটা বলতে চাইছি আমি, সেটা একটু বোঝার চেষ্টা করো। এই যে চারখানা তথ্য, এই চারখানার থেকে তোমাকে তিনখানা তথ্য দিয়ে দেবে, একটা তথ্য তোমার আননোন থাকবে, যেটা তোমাকে বার করতে হবে। ধরো এইখানে যেমন আমরা কি বার করেছি, এইখানে আমরা বার করেছি পি বার করেছি। এবার এই তথ্য থেকে যদি আমাকে টি বার করতে হতো, প্রসেস সেম। যদি টি বার করতে হতো, আমাকে যদি টি বার করতে হতো, টি আর আর আই দিয়ে দিয়েছে, মানে মূলধন, সুদের হার এবং মোট সুদ দিয়ে দিয়েছে। তাহলে আমাকে টি যদি কত সময় পরে এত টাকা হবে, সেটা যদি বার করতে হতো, তাহলে আমি কি করতাম দেখো, সেখানে আমি করতাম পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100, বা টি বার করতে হবে, আমি টিটাকে বা পাশে রাখলাম, আই ইন্টু 100 বাই টি ইন্টু আর। এভাবে পি টি বার করতে পারতাম। আচ্ছা, যদি সুদের আর বার করতে দিত, সুদের আর যদি আর বার করতে দিত, তাহলে আই ইন্টু 100 বাই পি টি করতাম। যদি পি মূলধন, মূলধন তো এখানে করেই নিয়েছি, তাহলে পি, পি বার করতে দিলে আই ইন্টু 100 বাই পি টি করতাম। যদি সুদের আর বার করতে দিত, সুদের আর যদি আর বার করতে দিত, তাহলে আই ইন্টু 100 বাই পি টি করতাম। যদি পি মূলধন, মূলধন তো এখানে করেই নিয়েছি, তাহলে পি, পি বার করতে দিলে আই ইন্টু 100 বাই পি
সরি আর ইন্টু টি করতাম বা আর টি করতাম, এই তিনটে আমরা এই একটা সূত্র থেকেই তো ডিরাইভ করে নিলাম এই তিনটে। অতএব এইগুলো মুখস্থ করার দরকার নেই, যখন যা দরকার এই যে আমাদের মাদার সূত্র মানে প্রধান যে সূত্র, এই সূত্র থেকে আমরা এইগুলো সহজেই বার করে নিতে পারবো। ওকে ওকে, তো এরপরে একটা কনসেপ্ট আছে, সেই একটা কনসেপ্ট করিয়ে তারপরে আমরা মানে মূল যে কোষে দেখি অঙ্ক আছে সেখানে যাব। হ্যাঁ, এরপরে একটা কনসেপ্ট এরকম আছে, ধরো আমি গরিব মানুষ, তাও কোনোভাবে টাকা পয়সা জোগাড় করেছি, গুছিয়েছি টাকা পয়সা। ধরো আমি এক্স পরিমাণ টাকা, এক্স পরিমাণ টাকা, এ পরিমাণ টাকা, এ পরিমাণ টাকা কোনো ব্যাংকে বা কোনো সংস্থায় যে কোনো জায়গায়, এ পরিমাণ টাকা টি সময়ের জন্য, না সময়টা এখানে আমার মেন, তো সময় টার্গেট আমার, এ পরিমাণ টাকা R% বার্ষিক, R% বার্ষিক সরল সুদে বা R% বার্ষিক সরল সুদে কোনো একটা নির্দিষ্ট সাল দিয়ে দেবে তোমাকে। ধরো সেটা হতে পারে 2002, 2003, সরি 2003, বা অন্য যে কোনো একটা সাল দিয়ে দেবে তোমাকে। এই সালটা দেওয়ার মানে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এই ইয়ারটা লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার কিনা। এই সাল থেকে মানে তোমাদেরকে বুঝতে হবে যে সালটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার কোন সালগুলো হয় জানো তো? 4 বছর মানে বাদে বাদে আসে, আর 4 দিয়ে যাদেরকে সম্পূর্ণ ডিভাইড করা যায়, কখনো কোনো ভগ্নাংশ থাকে না, মানে লাস্টে কি বলে ভাগশেষ থাকে না, সেগুলো লিপ ইয়ার হয়। তো লিপ ইয়ার কিনা বোঝা যাবে যদি লিপ ইয়ার হয়, সেক্ষেত্রে আমার যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনের হবে? লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস 28 দিনে 29 দিনের, ফেব্রুয়ারি মাস হবে তখন 29 দিনে। আর যদি লিপ ইয়ার না হয়, যদি লিপ ইয়ার না হয়, লিপ ইয়ার যদি না হয় তখন ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে, তখন ফেব্রুয়ারি হবে 28 দিনে। এইসব ইংরেজি কেন বলছি এখনই বুঝতে পারবে, দাঁড়াও। ধরো R% সরল সুদে 2003 সালে জানুয়ারি 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 মাসের 3 তারিখে 3 তারিখে জমা রাখলে 3 তারিখে জমা রাখলে ওই সালের ওই সালের সালের ওই সালের কত, যে কোনো একটা ডেট ধরি, ধরো 29ই ধরি, ওই সালের 29শে সেপ্টেম্বর, সেপ্টেম্বর বানান কি ঠিকঠাক লিখছি? দূর, 29শে আগস্ট, 29শে আগস্ট আমি আমি কত টাকা সুদ পাবো? আমি লোকের কাছ থেকে দাঁড় করে বেড়াই, আজকে দেখো 2003 সালে জমা করছিলাম। তো এই এই ধরনের অঙ্কে তোমাদের মেনলি খেলাবে কোথায়? এক তো ওই সালে খেলাবে, মানে এক সালে তোমাদের প্রবলেম করতে পারে, সেটা আমি তোমাদের বলে দিলাম যে এই সালটা উল্লেখ করা থাকবে এই কারণেই যে ওই সালটা লিপ ইয়ার ছিল কিনা। যদি লিপ ইয়ার থাকে তাহলে ফেব্রুয়ারি 29 দিনে, আর যদি লিপ ইয়ার না থাকে 28 দিনে। লিপ ইয়ার কি করে বুঝবে? 4 দিয়ে কাছাকাছি ভাগ করে নেবে, যদি দেখো যে ভাগশেষ কিছু নেই লিপ ইয়ার, যদি দেখো যে ভাগশেষ থেকে যাচ্ছে লিপ ইয়ার নয়। তো এই ক্ষেত্রে কি করতে হয়? টাইমটা মেইনলি আমাদের সময়টা ক্যালকুলেট করতে হয়। সময় কিভাবে ক্যালকুলেট করতে হয়? ধরো, আচ্ছা আর একটা গল্প হচ্ছে, ধরো আমি
জানুয়ারি মাসের কয় তারিখ? 3 তারিখে জমা দিয়েছি, আর আমি কত তারিখে চাইছি? 29 আগস্ট। এক্ষেত্রে কি করতে হবে? ব্যাংক আমাকে সুদ দেবে, ধরো 29 তারিখে যদি সুদ দেয় আমাকে, 29 তারিখে যদি টাকা আমাকে দিয়ে দেয়, তাহলে সে সুদ হিসাব করবে। যদি 29 তারিখে, এখানে আমি লিখে দিচ্ছি, ধরো ব্যাংক যেদিন ব্যাংক যে দিন টাকা দেবে তার আগের আগের দিন পর্যন্ত সুদ হিসাব করবে। এর মানে কি জানো? মানে 29 তারিখে তো টাকা আমাকে দিয়েই দিচ্ছে, তার মানে 29 আগস্ট, 29 আগস্ট ওই দিনের সুদ আমাকে কেন দেবে? আমাকে সুদ দেবে 28 আগস্ট পর্যন্ত। এইটুকু লেখার বক্তব্য হচ্ছে ওই। তাহলে সময় কিভাবে হিসাব করতে হবে দেখো। সময়, এখানে সময় আমাকে কিভাবে হিসাব করতে হবে দেখো। জানুয়ারি মাসের আমি কত তারিখ থেকে শুরু করেছি? 3 তারিখ থেকে। তাহলে জানুয়ারি মাসে আমার কদিন রয়েছে? জানুয়ারি মাসে আমার কদিন রয়েছে? আচ্ছা, এটা জানো তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জানো তো? এই উপরের দিকে যেগুলো থাকে সেগুলো 31-এ যায়, আর নিচে যেগুলো থাকে সেগুলো 30-এ যায়। আশা করি জানো, না জানলে দেখে নাও একবার। আমরা এরকমভাবে হিসাব করি, এই যে এখান থেকে জানুয়ারি শুরু করি, এই উপরের দিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে 31-এ মাস যায়, আর নিচে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 30-এ যায়। জানুয়ারি, ফেব্রুয়ারি কিন্তু স্পেশাল কেস, সে স্পেশালিটি নিয়েই বসে রয়েছে। সে তো তোমরা সবাই জানোই, অনেক কারণে স্পেশাল। এক তো ডেটের স্পেশাল, তারপরে উইকটা, সেও তোমরা সবাই জানো আশা করি, না জানলে ধীরে ধীরে জেনে যাবে। যাই হোক, পড়াশোনায় আসো। কি বলছিলাম নিজে ভুলে গেছি। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই। জানুয়ারি 31-এ, ফেব্রুয়ারি 28-এ নর্মালি, লিপ ইয়ার হলে 29-এ, মার্চ 31-এ, এপ্রিল 30-এ, মে 31-এ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 30-এ, জুলাই 31-এ। তারপর আবার ঘুরে চলে আসো আগস্ট, আগস্ট 31-এ যায়। ওকে, তো আমাদের এখান থেকে হিসাব করতে হবে। দেখো, জানুয়ারি মাসের আমি 3 তারিখে দিয়েছি, কিন্তু জানুয়ারি মাসে 31 দিনে যায়। তাহলে 31 থেকে ধরো, 3 তারিখ হলে একটু অসুবিধা হচ্ছে হিসাব করতে, 1 তারিখ ধরো, হিসাব করতে তোমাদের সুবিধা হবে। তাহলে 1 তারিখ হলে সময় হচ্ছে জানুয়ারি, জানুয়ারি মাসের, জানুয়ারির 31 দিন প্লাস ফেব্রুয়ারির, এই যে 2003, যেহেতু লিপ ইয়ার নয়, যেহেতু লিপ ইয়ার নয়, তাই জানুয়ারি, ফেব্রুয়ারিতে 28 দিন, মার্চের 31 দিন, এবার এইটাকে মুছে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। মার্চের 31 দিন প্লাস এপ্রিলের 30 দিন, মার্চ, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে এর মেয়ের হচ্ছে 31 দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুনের 30 দিন, জুলাই, জুলাইয়ের 31 দিন প্লাস আগস্টের কতদিন? 29 আগস্ট আমি টাকা নিয়ে নেব বলেছি, তাহলে আগস্টের আমাকে এখানে হিসাব করতে হবে 28 দিন। ঠিক হ্যাঁ, সময় হিসাব বুঝে গেছো। এবার এদেরকে সবাইকে যোগ করে দাও, তাহলে হচ্ছে 31 প্লাস 28 প্লাস 31 প্লাস 30 প্লাস 31 প্লাস 30 প্লাস 31 প্লাস 28, এত দিন। যোগ যোগ করলে কত হয়? 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 1 11, 11 আর 8 19, 19 আর 1 20, 20 শূন্য, হাতে 2, 2 2 3 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, 14 আর 3 17, 17 আর 2 19, 19 আর 3 হচ্ছে 22, আর 2 24, 240 দিন। টোটাল আমার দিন কত হলো? 240 দিন। কিন্তু ওই যে এইখানে যে বলে দিয়েছে যে বার্ষিক সরল সুদের হার, যখন বার্ষিক বলেছে, সময় আমাকে কিসে নিতে হবে? বছরে নিতে হবে। তাহলে আমি লিখব, অতএব সময় টি ইকুয়াল টু 240/365
365 বছর। কেন লিখলাম এইটা? কারণ 365 দিন সমান 1 বছর, অতএব 1 দিন সমান 1/365 বছর, অতএব 240 দিন সমান 240/365 বছর। ঠিক বুঝতে পেরেছ? এই এতক্ষণ ধরে এইসব ইংরেজি বলার কারণে। এখন এই অবধি যেহেতু এসে গেছি, অঙ্ক একটা করেই ফেলি। কষে দেখি অঙ্ক করি একটা, মানে গরম গরম থাকতে থাকতেই করে নিই, তাহলে তোমাদের মাথায় ঢুকবে ভালো। কোনটা করি কোনটা করি? ওমা, খুঁজেই তো পাই না সেরকম অঙ্ক। अब मिल क्यों नहीं रहे भैया? খেলবো না এরকম হলে আমি। কষে দেখি অঙ্ক একটাও পাচ্ছি না এরকম। দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ঠিক আছে, কষে দেখি, না পেলে অন্য কোথাও পাবো, প্রয়োগের থেকে করব, প্রয়োগ থেকে করব। প্রয়োগ থেকে এই প্রয়োগ নাম্বার 9, প্রয়োগ 9, প্রয়োগ 9, 9 নম্বর প্রয়োগ। 9 নম্বর প্রয়োগে কি বলছে? বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে আগস্টের 8th আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে তা হিসাব করে লিখি। এইখানে আমি এইটা না মুছে এইখানের এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমি এখানে লিখছি। দেখো কি বলছে আমাকে, বার্ষিক 5% সরল সুদের হার, তাহলে আর ইকুয়াল টু 5%, আর 5%। তারপরে বলছে সময়, দেখো এখানে কি দিয়েছে, সময়, সময় কি দিয়েছে 2003 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট, 8ই আগস্ট, এই 8ই আগস্ট পর্যন্ত জমা রাখা হয়েছিল। মূলধন কত টাকা জমা রাখা হয়েছিল? সেটা হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা জমা নয়, 5,000 টাকা ধার নিয়েছিলাম। 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখান থেকে সময় আমাদের একটাই চেঞ্জ করতে হবে, শুধু একটা জিনিস চেঞ্জ করলে আমরা পুরো ইতিহাস পেয়ে যাব। সেটা হচ্ছে এই আগস্টের 28 দিনের পরিবর্তে 8ই আগস্ট যেহেতু নিয়ে নিচ্ছি, তাহলে আগস্টের আমার 7 দিন হিসাব করতে হবে। এইখানে 28-এর জায়গায় আমরা যদি 7 লিখে ফেলি তাহলে কেমন হয় দেখা যাক। 7 একে 8, 8 একে 9, 9 10, 10 আর 18, 18 আর 1 19, 19-এর 9 হাতে 1, ওইখানে হচ্ছে তোমাদের হচ্ছে 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 3 20, 20 আর 1 21, 219 দিন। তাহলে 219 দিন, তাহলে বছরে কনভার্ট করলে কত হবে আমার? 219/365 বছর। সময় পেয়ে গেলাম, এইখানে পি পেয়ে গেছি, আর পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব আই ইকুয়াল টু পিটি আর বাই 100 লিখতে পারি। পি মূলধন 5,000 টাকা দিয়েছে আমাকে, 5,000 ইন্টু সময়টি হচ্ছে 219/365 ইন্টু হচ্ছে তোমার কি বলে, আর হচ্ছে 5% ডিভাইডেড বাই 100। এটাকে যদি একটু ভদ্র সভ্যভাবে লেখার চেষ্টা করি তাহলে আমি এরকম লিখতে পারি 5,000 ইন্টু 219 ইন্টু 5/100 ইন্টু 365, এরকম লিখতে পারি আমি। আশা করি কোনো সমস্যা নেই। এই দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 7 35 আর হচ্ছে 3 5 15।
3 দিয়ে কাটলে এটাকে 3 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে, 3 সাতা 21, 3 তিরিকে 9, তাহলে তোমার 3 পাঁচা 15, 50, মানে এখানে হচ্ছে তোমার 50 গুণ 3 ইকুয়াল টু 150 টাকা। এটা কি? এটা সুদ, এই পরিমাণ সুদ। এটা হচ্ছে অতএব সুদ সমান 150 টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? সুদ আসল হবে 5000 যোগ 150 সমান 5150 টাকা। বুঝেছ? ঘোরালে এই জায়গায় ঘোরাতে পারে। ঠিক, কোনো দুঃখ কষ্ট আশা করি নেই। ওকে, ঠিক হ্যাঁ, আগে বাড়ি তাহলে, সামনের দিকে একটু এগোনো যাক। এবার আর দেখি কি টাইপের অঙ্ক আছে। টাইপ ঠিক আছে, এবার অঙ্ক তো করা শুরু করি, তারপরে যেমন যেমন আসবে সেটা ধীরে ধীরে দেখে নেওয়া যাবে কি আছে জীবনে। আচ্ছা, আর একটা টাইপের অঙ্ক আছে, যেমন হয় না যে মাসিক সঞ্চয়, প্রতি মাসে এখন দেখবে তোমরা যে এসআইপি বলে, স্মল ইনভেস্টমেন্ট, এরকম কিছু একটা হবে, আমি ফুল মিনিং আমার খেয়াল নেই এখন। তো প্রতি মাসে মাসে টাকা জমা দিতে হয়, সেরকম হয়, আগে হতো এরকম, এখনও হয়, মানে মাইক্রো ফাইন্যান্স যারা করে তাদের ওরকম প্রতি মাসে মাসে টাকা নেয়, মানে টাকা দাঁত দিয়ে আবার প্রতি মাসে মাসে তোলে, আবার অনেকে প্রতি মাসে মাসে জমা করে। তো এরকম ক্ষেত্রে কিভাবে সুদ হিসাব করা হয় সেটা এখনই দেখে নিই একবারে, যেহেতু আমরা এখন কনসেপ্ট শিখছি। তো এবার সেটা দেখে নিই, একটুখানি দেখে নিই একটা অঙ্ক করে নিই। দেখো, ধরো কোনো একজন, ধরো আমি গরিব মানুষ, অতটাও গরিব নই, যদিও টাকা নেই কাছে সেটা আলাদা ব্যাপার। তো আমি 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 বা কোনো একজন ব্যক্তি, ধরো এক্স এক্স একজন ব্যক্তি, এই ব্যক্তি প্রতি মাসে কিছুটা করে করে টাকা, এই ব্যক্তি কিছু টাকা, ধরো এক্স ব্যক্তি প্রতি প্রতি মাসে, ধরো 100 টাকা করে প্রতি মাসে 100 টাকা করে ব্যাংকে জমা করেন। 100 টাকা করে জমা করার কাজ হয়ে গেল, এই এক্স ব্যক্তি প্রতি মাসে 100 টাকা করে ব্যাংকে জমা করেন। যদি ওই ব্যাংকের বার্ষিক বার্ষিক সুদের বার্ষিক সুদের হার আর পার্সেন্ট হয়, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট হয়, তবে ওই এক্স, মানে ওই ব্যক্তি এক্স, হ্যাঁ, তবে ওই ব্যক্তি বছর শেষে সুদ আসলে কত টাকা পাবে। এখানেও তোমাদের যে খেলাবে, মানে এখানে খেলার জায়গা হচ্ছে এই সময় নিয়ে, বলছে প্রতি মাসে 100 টাকা করে জমা রাখছে। এবার প্রতি মাসে ধরো 1 তারিখেই জমা রাখছে, এক্স ব্যক্তি প্রতি মাসে 100 টাকা করে জমা রাখছে, ধরো তার মানে প্রথম মাসে একদম জানুয়ারি মাসের 1 তারিখে ধরো জমা রাখলো। জানুয়ারি মাসে যে 100 টাকা জমা রেখেছে, এই 100 টাকার সুদ, এই টাকার সুদ পাবে
পুরো 12 মাসের জন্য, মানে 1 বছরের জন্য, 1 বছরের জন্য। এই 100 টাকা জানুয়ারি মাসে যে টাকা জমা রেখেছিল সেই টাকা সুদ পাবে 1 বছরের জন্য। আচ্ছা, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তিনি 100 টাকা জমা রাখলো। এবার ফেব্রুয়ারি মাসে 100 টাকা জমা রেখেছে, ব্যাংক তো আর মানে এমন নয় যে এক্স দেখেছে বলে যে তোমাকে বললো তুমি ডিসেম্বরেও যে টাকা দেবে সেটাও তোমাকে 12 মাসে সুদ দেবো, তা তো নয়। ব্যাংকেরও তো ব্যবসা এটা। তো ব্যাংক কি করবে, এই যে ফেব্রুয়ারি মাসে যে 100 টাকা জমা রেখেছে সেই টাকার ওই এক্স কে সুদ দেবে কত টাকা, কত দিনের জানো? 11 মাসের। 11 মাসের সুদ দেবে। 11 মাস মানে কত বছর? 11 মাস মানে কত বছর? 11/12 বছর। কেন 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 11/12 কেন লিখলাম? প্রশ্ন তো আছেই। প্রশ্ন এখানেই যে 12 মাস সমান 1 বছর। 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর, অতএব 11 মাস সমান 11/12 বছর। ক্লিয়ার? কোনো দুঃখ কষ্ট আশা করি নেই। অনুরূপভাবে সে মার্চে যে টাকাটা রাখলো, মার্চে যে 100 টাকাটা রেখেছে সেই টাকার সুদ পাবে কত মাসের? 10 মাসের জন্য, তাহলে সেটা হবে 10/12 বছরের। এইভাবে করতে 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 যখন সে টাকাটা লাগবে, ডিসেম্বরে টাকাটা রাখবে, ডিসেম্বরে 100 টাকা দেবে, সেই 100 টাকা সে সুদ পাবে কত মাসের? 1 মাসের জন্য, মানে 1/12 বছরের জন্য। ঠিক। এবার এই টোটাল সুদ যোগ করে যে টাকাটা হবে সেটাই হবে আমার মোট সুদ। আমার নয়, এক্স ব্যক্তির মোট সুদ হবে এটা। বুঝতে পেরেছো? আশা করি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা হচ্ছে না। এবার এরই যেহেতু কনসেপ্ট আমরা দেখে নিলাম, এর সাথে একটা অঙ্কও করে নিই, তাহলে আরো সুবিধা হবে বুঝতে আশা করি। মানে এতক্ষণ অবধি আমরা যা দেখলাম, ভেরিয়েশন যা দেখছি, খেলছে কিন্তু সময়ের সাথে। কারণ পি মূলধন, এরপরে মূলধনের সাথেও খেলার জায়গা আছে। ধরো কোনো ব্যাংকে আমি জমা রেখেছিলাম হচ্ছে, গরিব মানুষ 1000 টাকা ধরে জমা রেখেছি, এবার 6 মাস পরে কোথাও থেকে আরো 500 টাকা আমি পেয়েছি। 6 মাস পরে গিয়ে বলছে আমার এই 500 টাকাও জমা রাখো। এবার বলছে আমাকে 1 বছরে, আমি ওই বছরের প্রথমে 1000 টাকা জমা রেখেছিলাম তারও সুদ দেওয়া, আবার ওই 6 মাস বাদে গিয়ে যে 500 টাকা জমা রেখেছি তারও সুদ আমাকে দিতে হবে। তাহলে টোটাল 1500 টাকা জমা হলো, কিন্তু ওই 1000 টাকা সুদ দেবে আমাকে 1 বছরের জন্য, কিন্তু যে ওই 600 টাকা, ওই সরি 500 টাকা জমা রাখলাম 6 মাসের জন্য, ওই সুদটা 6 মাসের জন্যই দেবে। সেটা আমাদের হিসাব করে বার করতে হবে। তো চলো একটা অঙ্ক করে নিই, এরকম দেখে একটা অঙ্ক করে নিই। প্রয়োগ 32, প্রয়োগ 32, প্রয়োগ নাম্বার 32। এই প্রয়োগে বলছে জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 1000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে লিখি। চলো লিখি। এখানে এখানে সুদের হার, সুদের হার কত? সুদের হার 5%। সুদের হার আর =5%। ওকে। সে প্রতি মাসের প্রথম দিনে কত টাকা জমা রাখছে? প্রতি মাসের প্রথম দিনে প্রতি, আচ্ছা সেসব না লিখলে হচ্ছে, এখানে ডাইরেক্ট লিখে জয়ন্ত 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 প্রথম, দ্বিতীয় দ্বিতীয় ডট 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 6 মাস পরে যেহেতু বলেছে, ষষ্ঠ প্যাটার্নের মধ্যে, ষষ্ঠ বানান কি এরকম কিছু ছিল নাকি? আরে ইয়ার, ভুলে গেছি। 6th মাসে সে, বা শেষ মাসে, বা শেষ মাসই ধরো, শেষ মাসে মাসের টাকা যথাক্রমে যথাক্রমে প্রথম মাসে যে টাকাটা রেখেছে সেই টাকাটা কত দিনের জন্য জমা থাকবে? যথাক্রমে 6 মাস,
5 মাস ডট 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 করে 1 মাসের জন্য জমা রাখেন। কত টাকা? কত টাকা জমা রাখে? 1000 টাকা। জয়ন্ত মাসের শেষ মাসের টাকা, শেষ মাসের টাকা যতক্ষণ এত টাকা করে জমা রাখে। অতএব অতএব 6 মাস পর মোট সুদ, 6 মাস পর মোট সুদ। আমি তোমাদের একটু পাশে একটুখানি করে দেখাই, দেখো সূত্র সেই সেম, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এবার যখন প্রথম মাসে যে টাকাটা জমা রেখেছে, আচ্ছা 6 মাস মানে, 6 মাস মানে কি বলতো, 6/12 বছর। 5 মাস মানে 5/12 বছর। তারপরে হচ্ছে 4 মাস মানে 4/12 বছর। এটা আমরা আগে দেখে নিয়েছি, ঠিক। তা প্রথম মাসে যখন জমা রেখেছে সেটা 6 মাসের জন্য রয়েছে, সেক্ষেত্রে সে টাকা পাচ্ছে কত? 1000। 1000 টাকা সে জমা রাখছে, সময় হচ্ছে 6 মাস, তার মানে 6/12 ইন্টু সুদের হার কত পার্সেন্ট? 5%, তাই 100। এবার বাকি, এবার তোমাকে শুধু এই যে 6টাকে পাস করতে হবে, 5 4 3 2 1 অবধি আনতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম মাসের সুদ। তারপরে I2 হবে দ্বিতীয় মাসের সুদ, মানে দ্বিতীয় মাসে যে টাকাটা জমা রেখেছিল তার সুদ হবে তোমার 1000 ইন্টু 5 মাসের জন্য জমা রয়েছে এই যে ইন্টু 5/12 ইন্টু 5/100। এইভাবে করে করে আমাদের 6 মাস অবধি আসতে হবে। তাহলে মোট সুদ কী হবে দেখো, লিখি তোমার 1000 ইন্টু ওই যে 6/12 ইন্টু 5/100। এটা হচ্ছে সরি, হ্যাঁ এটা 6 মাস। তারপরে 5 মাস, 1000 ইন্টু 5/12 ইন্টু 5/100 প্লাস 1000 ইন্টু 4/12 ইন্টু 5/100 প্লাস 1000 ইন্টু 3/12 ইন্টু 5/100 প্লাস 1000 ইন্টু 2/12 ইন্টু 5/100 প্লাস 1000 ইন্টু তোমার হচ্ছে কত? 1/12, 1/12 ইন্টু 5/100, 1/12 ইন্টু 5/100। টোটাল 6 মাস হয়ে গেল, 1 2 3 4 5 6, 6 মাসের হয়ে গেল। এবার দেখো এখান থেকে কি করতে হবে, এদের মধ্যে একটা জিনিস কমন দেখতে পাচ্ছ কি? আমি কিন্তু দেখতে পেয়েছি একটা জিনিস কমন রয়েছে, দেখো সবার মাঝখানে এটা কমন, শুধু চেঞ্জ হচ্ছে সময়টা। তাহলে এদেরকে কমন নিয়ে নিই, কমন নিলে কেমন দেখতে হয় দেখো, 1000 ইন্টু 5/100 কমন নিয়ে নিলাম, উপরে থাকছে, বাকি থাকছে 6/12, 5/12, 4/12, 3/12, 2/12 আর 1/12। এইটা থাকছে থাকছে আমার, এই কেটে দিলাম। তাহলে হচ্ছে 10 গুণ 5 করলে 50 হয়, 50 ইন্টু এর ভিতর লসাগু করলে হচ্ছে 12 লসাগু, উপরে 6 যোগ 5 যোগ 4 আর 4 যোগ 3 যোগ 2 যোগ 1, ঠিক। তাহলে হচ্ছে 50 ইন্টু 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, তাই তো। 5 আর 6 11, 11 আর 4 11 আর 4 হচ্ছে তোমার 15, 15 18, 18 20 21, 21/12। আমার পয়েন্ট অ্যান্সার আসছে, তো এরকম হলে কি করে হইব? 21/12। তাহলে তোমার উত্তর এরকম দেখতে আসছে, 5 ওকে 5, 5 দুগুণে 10, 12, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 525/6, 6 আটা 48, 48 12, 6 আটা 48, 25 48, 4 45, 6 37, 6 7 42, 42 পয়েন্টে করলে হচ্ছে দেখো 5 to 5 ভাগ
যদি 6 করি, 6 আটা 48, 8 আর কত হলে 12 হয়, 4 হলে 1, 4 5 মিলে গেল, 6 7 42, তাহলে হচ্ছে 3 দশমিক দিয়ে শূন্য আনলাম, 5 ছক 30, মানে অ্যান্সার আসছে 87.50 টাকা, 87.5 টাকা। এটা হচ্ছে তার সুদ। এবার তাহলে সুদ আসলে হবে, এবার উত্তরটা একটুখানি দেখে নিই, কেমন ডাউট ডাউট লাগছে। কত নম্বরটা অঙ্ক? প্রোক 32। না, ঠিকই আছে। তাহলে এইটা হচ্ছে সে সুদ বাবদ এত টাকা পেলো। হ্যাঁ, এবার তাহলে সুদ আসলে কত টাকা হবে? সুদ আসলে কত টাকা হবে তাহলে এখানে লিখি, দেখো সুদ আসলে কত টাকা পাবে। তাহলে সে টোটাল জমা কত রেখেছে দেখো, প্রথম মাসে 1000, দ্বিতীয় মাসে 1000, তৃতীয় মাসে 1000, তাহলে তার অতএব তার মোট আসল, মোট আসল কত টাকা হবে? প্রতি মাসে সে 1000 টাকা করে জমা রেখেছিল, 1000 টাকা করে কয় মাস জমা রাখলো? 6 মাস, তাহলে এত টাকা, তার মানে 6000 টাকা। এটা হচ্ছে তার মোট আসল বা মোট মূলধন। অতএব সুদ আসল, সুদ আসল সমান 6000 প্লাস কত? 87.50 টাকা, তাহলে 6087.50 টাকা। বুঝতে পেরেছো? এইখানটায় আবার গুলিয়ে ফেলো না, কিন্তু 1000 টাকা ধরে ফেলো না। প্রতি মাসে সে 1000 করে টাকা জমা দিচ্ছে বলে গিয়েই 6000 টাকা হয়েছে। একটুখানি দেখে নাও। ঠিক আছে, মোটামুটি এই আমাদের টাইপস এরকম 3-4 ধরনেরই অঙ্ক আছে এই চ্যাপ্টারে। আর যদি কিছু দেখি যে অঙ্ক করতে কষে দেখতে, মানে কষে দেখি যে অঙ্ক করতে করতে যদি কোনো টাইপস এসে যাচ্ছে, তখন সেটা আমরা একটু দেখে নেব যে কিভাবে কি করতে হবে। তো চলো এবার কষে দেখি থেকে 2-1টা অঙ্ক করি। কষে দেখি 2, এখান থেকে এই অঙ্কটা খুঁজছিলাম তখন থেকে পাইনি। এই যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হার। সি ছি সি, চোখও গেছে আমার। উম, আচ্ছা, আমি তোমাদের 2 দাগ অঙ্কটা থেকে শুরু করি। কষে দেখি 2 দাগ, হ্যাঁ, চ্যাপ্টারের 2 দাগ অঙ্ক বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। সুদের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 6%। সুদের হার কত টাকা? 2000 টাকা। তাহলে মূলধন বা আসল, মূলধন বা আসল পি সমান সমান কত? পি ফর প্রিন্সিপাল, হ্যাঁ, আর ফর রেট অফ ইন্টারেস্ট, পি ফর প্রিন্সিপাল মানে মূলধন, আই ফর ইন্টারেস্ট, আর টি ফর টাইম হচ্ছে 2000 টাকা। মূলধন 2000 টাকা। এবার সময়টা আমাকে বার করতে বলছে। আচ্ছা, আই কত হবে বার করতে বলেছে, মানে মোট সুদ কত হবে, সুদ কত হবে সেটা নির্ণয় করি। এবার 2005 সাল, 2005 সাল লিপ ইয়ার, লিপ ইয়ার না হওয়ায় ফেব্রুয়ারি মাস 28 দিন হলো। তাহলে আমি সময় বার করি এখান থেকে। সময় আমাকে কি বলছে, কবে থেকে কবে? 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে জানুয়ারির কত দিন? আমি এবার আর লিখছি না যে জানুয়ারির এত দিন, ফেব্রুয়ারির অত দিন। জানুয়ারির 31 দিন প্লাস ফেব্রুয়ারির 28 দিন, মার্চের 31 দিন, মার্চ এপ্রিলের 30 দিন, আর কত মে বলছে? 27 মে।
তাহলে 27 মে হলে আমাকে কি করতে হবে, 26 মে অবধি হিসাব করতে হবে, এত দিন। তাহলে যোগ করলে কত হয়, 6 আর 1 7, 7 8 আর 7 15 আর 1 16, 6 হাতে 1 2 3 2 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 3 13 আর 1 14, 146 দিন। অতএব সময় টি সমান সমান 146/365 বছর। ওকে, কোনো দুঃখ কষ্ট নেই আশা করি, একটু আগে আমরা করে এসেছি। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে হবে, আই বার করতে হবে। তাহলে এখানে করি, অতএব আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে পি হচ্ছে কত, পি 2000, পি হচ্ছে 2000, টি হচ্ছে 146/365 ইন্টু আর কই আর 6% বাই 100। একটু ভদ্র সভ্যভাবে লেখার চেষ্টা করি। 2000 গুণ 146 ইন্টু 6 বাই 365 ইন্টু 100, 365 ইন্টু 100। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5, 4 5 20, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 7 35, 3 5 15, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 8 6 8 48, 48 টাকা। সুদ সমান 48 টাকা। এই 146 দিনের সুদ হবে 48 টাকা। দেখেন একদম সহজ অঙ্ক না, দুঃখ কষ্টের কিছুই নেই এর ভিতর। তারপরে একটা করি, তারপরে 3 দাগটা করি, 3 দাগ করি, 3 দাগ বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। তাহলে এখানে সুদের হার মানে বার্ষিক সুদের হার, এখানে সুদের হার লিখছি মানে এটা বার্ষিক সুদের হার। হ্যাঁ, সুদের হার আর সমান সমান 8.13%, তাই লেখা তো 8.13%। এটা তাহলে কত হয়, 8 3 8 24 আর 1 25, 25/3%। ক্যালকুলেশনে সুবিধা হবে তাই আগেই করে নিলাম। সুদের হার পেলাম, সরল সুদে এত টাকা, আসল পি সমান 960 টাকা, আসল পি সমান 960 টাকা। আর সময় টি সমান 1 বছর, 1 বছর কত মাস, 3 মাস, 1 বছর 3 মাস। তাহলে এই মাসটাকে আমি কি বলেছি, আমাকে বছরে ফোর্সফুলি কনভার্ট করতে হবে। তাহলে 1 বছর 1 প্লাস 3 মাস মানে 3/12 বছর, 3/12 বছর। মাসটাকে বছরে কনভার্ট করে 1-এর সাথে যোগ করে দিলাম। তাহলে হচ্ছে এর লসাগু করলে 12, 12কে 12 আর 3 15/12, মানে লসাগু এখানে এই যে 1 প্লাস 3/12, এখানে লসাগু হচ্ছে 12, তাহলে 12 যোগ 3 15/12 এই করেছি। হ্যাঁ, ওকে। তাহলে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, মানে 5/4 বছর। কি বার করতে বলছে, সুদ আসল আই প্লাস পি। হ্যাঁ, তাহলে আগে আমি আইটা বার করে ফেলি। অতএব সুদ আই ইকুয়াল টু পি হচ্ছে 960, আমি আর সূত্র লিখলাম না, টি হচ্ছে 5/4 আর হচ্ছে 25/3/100 এত টাকা, বা 960 ইন্টু 5 ইন্টু 25/4 ইন্টু 3 ইন্টু 100। একটু ভদ্র সভ্য আকারে লিখলাম যাতে সুবিধা হয় আমার কাজ করতে। এই শূন্য কাটলাম, 5 দুগুণে 10 কেটে দিলাম। কাটাকাটির পরে এই যে এটা আছে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দিয়ে কাটলে 4 ওকে 4, 4 দুগুণে 8, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে হচ্ছে তোমার 4 25 100, মানে 25 ইন্টু 4
ইকুয়াল টু 100 টাকা। এটা আমি কি পেলাম? এটা আমি সুদ পেলাম। আমার কাছে কি চেয়েছে? সবৃদ্ধি মূল চেয়েছে না? হ্যাঁ, সবৃদ্ধি মূল। অতএব সবৃদ্ধি সবৃদ্ধি মূল সমান 960 যোগ 100 করলে হবে 1060 টাকা। বুঝতে পেরেছো? আশা করি দুঃখ কষ্ট কিছু নেই। দেখা নাও একটুখানি। ওকে, ঠিক হ্যাঁ, ঠিক। চলো মুছে দিলাম। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 6 দাগ অঙ্কটা করি। 6 দাগ ভালো লেগেছে অঙ্কটা। বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে সুদের হার মানে বার্ষিক সুদের হার, এটা হ্যাঁ, সুদের হার আর ইকুয়াল টু 12%। সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে কিছু টাকা। ধরো, আচ্ছা কিছু টাকা মানে বার করতে হবে আমাকে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। প্রতি মাসের সুদ সমান, প্রতি মাসের সুদ সমান সমান কত কইলে? 378 টাকা। 378 টাকা। তাহলে বার্ষিক সুদ, অতএব বার্ষিক সুদ প্রতি মাসে এই টাকা দিতে হলে বার্ষিক সুদ আই সমান কত হবে? 378 ইন্টু 12 টাকা। হ্যাঁ, এই অবধি বুঝতে পেরেছো? তাহলে আমাকে বার করতে বলছে বার্ষিক সুদ। তাহলে আমাকে বলছে সে কত টাকা ধার নিয়েছিল। হ্যাঁ, ধারের পরিমাণ সমান পি টাকা। ধরে নিলাম পি টাকা সে ধার নিয়েছিল। ঠিক, পি টাকা ধার নিয়েছিল। এবার পি টাকা যদি সে ধার নিয়ে থাকে, তাহলে কোশ্চেন হচ্ছে পি টাকা যদি ধার নিয়ে থাকে, তাহলে কোশ্চেন হচ্ছে সে এই পি টাকাটা আমাকে বার করতে হবে। তাই তো বলছে নাকি যে তিনি কত টাকা ধার নিয়েছেন নির্ণয় করে। আচ্ছা, এই একটা অ্যাপ্রোচ। আরো একটা অ্যাপ্রোচ আছে, এই যে বার্ষিক সুদের হার, এটাকে মাসে কনভার্ট করে করা যেতে পারে। আমি এই ওয়েটা একবার একটু দেখে নিই, যদি উত্তর এসে যায় ওয়েল অ্যান্ড গুড, নাহলে ওই ওয়েতেই যাবো। তো 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 এই যে বার্ষিক সুদের হার, তার মানে সময় কত হবে? এখানে সময় টি সমান 1 বছর। ওকে, তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আমার এখান থেকে পি বার করতে হবে, বা পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই টি আর। ওকে, আই কত? এই যে আই হচ্ছে 378 ইন্টু 12 ইন্টু 100 বাই টি সময় কত? 1 বছর। সুদের হার কত? 8%। এই 12 কেটে দিলাম, উত্তর হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। 37800 টাকা হয়ে গেছে। ফালতু তোমাদের এইখানে এই সুদের হারটাকে, বার্ষিক সুদের হারটাকে মাসে করার দরকার নেই। এই ঠিক আছে, এইটা সহজ আছে অঙ্ক। সে এই পদ্ধতিতেও করা যায়। সেক্ষেত্রে কি হবে জানো তো? তখন এই বার্ষিক সুদের হারটাকে মাসিক সুদের হার করতে গেলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করে নিতে হবে। সে 12 দিয়ে ভাগ করলে গল্প আলটিমেটলি সেমই আসবে। 378 ইন্টু
100 মানে 3,78,000 টাকা, তাই তো? একক, দশক, শতক, সরি 37,800 টাকা, পাগল হয়ে গেছি। 37,800 টাকা। অতএব কোন ব্যক্তি কে যেন ধার নিয়েছিল, তারটা যেন কে নিয়েছিল? গৌতম। অতএব, আরে ইয়ার, অতএব গৌতম 37,800 টাকা ধার নিয়েছিলেন, সমবায় ব্যাংক থেকে এত টাকা ধার নিয়েছিলেন। ওকে, সহজ ছিল অঙ্কটা, সহজ ছিল কিন্তু একটু অন্য টাইপের ছিল, যেহেতু মাসে সুদ দিচ্ছে আর সুদের হার দিয়েছে বার্ষিক, আমি ভাবলাম করেই দিই, মানে নিজেই করলাম, তার সাথে তোমাদের করেই দিলাম। তো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক করি, 7 দাগ অঙ্কটা করি। 7 ভালো অঙ্ক, 7 দাগ অঙ্কটা ভালো অঙ্ক, 7 দাগ অঙ্কটা ভালো অঙ্ক। 7 দাগ বলছেন, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি। বার্ষিক 6% সরল সুদের হারে, সুদের হার বা সরল সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু 6%। 6% হারে কত, কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে। তার মানে সুদের হার এই হলে, সুদের হার এই টাকা আর পার্সেন্ট, ধরি ধরি মূলধন, মূলধন বা আসল, মূলধন বা আসল সমান সমান পি টাকা। এবার বলছে যে কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে বলছে তো নাকি, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, দ্বিগুণ হতে গেলে, আচ্ছা যদি দ্বিগুণ হতে হয় তাহলে সুদ আসল দ্বিগুণ হয়। আচ্ছা, দ্বিগুণ যদি হতে হয় তাহলে ধরি মূলধন পি টাকা এবং এই টাকা পি বছরে 2p হবে, দ্বিগুণ হবে। অতএব সুদ হবে, সুদ কত হবে? 2p মাইনাস পি, মানে পি টাকা। সুদ হবে 2p মাইনাস পি, পি টাকা। আমাকে বার করতে হবে, টি বার করতে হবে, সময়টা বার করতে হবে। অতএব আমরা কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে এখানে আই কত, পি, এই পি কত, এই ওটাও পি, টি আমাকে বার করতে হবে আর কত, 6%, 6% বাই 100। তাহলে এই দিক ওই দিক গুণ বিয়োগ যোগ ভাগ করলে কি হয় দেখো, 100 ইন্টু পি ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু 6। এই পি কেটে দিলাম, অ্যাকচুয়ালি এইভাবে কাটা যায় না, নিচে এসে কাটতে হয়, তাও আমি কেটে দিলাম জোর জবরদস্তি। এবার টি ইকুয়াল টু 100/6, কাটাকাটি করলে কত হবে দেখো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করলে 100কে 6 দিয়ে ভাগ করলে, 6 6, 4 40, 6 36, 4, তাহলে 4/6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে হচ্ছে টি হবে 16/2-3 বছর। এত বছরে 16/2-3 বছরে কোনো টাকা 6% বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে। অতএব, অতএব 16/2-3 বছরে টাকা দ্বিগুণ হবে, টাকা দ্বিগুণ হবে। ওকে, বুঝেছো? দেখে নাও একটুখানি। ওকে, ঠিক হ্যাঁ। পরের অঙ্কটা করি, মানে পরের অঙ্ক মানে দেখি কোনটা করা যায়। এবার এবার 9 দাগ করি। 9 দাগ
বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। ওকে, তাহলে আমি যা যা তথ্য আমাকে দেওয়া আছে সেটা লিখে নিই। সমবায় ধরা লাগবে না, সমবায় সমিতির সুদের হার, সমবায় সমিতির সুদের হার ধরো আর কি ধরবো, আর1 ধরি, আর1 সমান সমান 4%। ব্যাংকের সুদের হার আর2 সমান সমান 7.4%। এবার পরে বলছে যে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। আমাদের আলটিমেটলি কি করতে হবে, এখানে আসল বা মূলধন যেটা বলছে, আসল পি ইকুয়াল টু কত টাকা, 5,000 টাকা লিখে নিই, তারপর বলছি তোমাদের। 5,000 টাকা আসল হচ্ছে 5,000 টাকা, সময় টি ইকুয়াল টু 1 বছর। 1 বছর কেন লিখলাম, বলছে যে কোনো ব্যক্তি, কোনো একজন কৃষক, আমার মতো ধরো কোনো কৃষক, যদি আমি কৃষিকাজ করি না এখন, তো কোনো কৃষক যদি এই ব্যাংকের পরিবর্তে সমবায় সমিতি থেকে ঋণ নেয়, কত টাকা ঋণ নেয়, 5,000 টাকা ঋণ নেয়, তাহলে তার প্রতি বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে দুটো ক্ষেত্রেই, মানে ব্যাংক এবং সমবায় সমিতি দুটো ক্ষেত্রে আমাদের প্রথমে বার করে নিতে হবে সুদ কত হচ্ছে, বার্ষিক সুদের পরিমাণ কত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখি, এখানে ব্যাংকের সুদ I2 সমান সমান, যেহেতু এখানে R2 ধরেছে এই জন্য ব্যাংকের সুদ I2 ধরলাম। তাহলে ব্যাংকের সুদ I2 সমান সমান পি, মূলধন দুটোর ক্ষেত্রেই সেম, 5,000 ইন্টু টি সময় 1 বছর, আর কত ব্যাংকের ক্ষেত্রে 7.4% বাই 100। এই 0.2টায় এইখানে এই 10 আনলাম, 1 2 3 1 2 3 কেটে দিলাম। তাহলে বছরের সুদ কত হচ্ছে, 5 4 5 20, 0 5 7 35 আর 2 37, 370 টাকা। 5 4 5 20, 5 7 35 37, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংকের সুদ। আবার 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 হয়ে গেল। ও, সমবায় সমিতির সুদ I1 সমান সমান পি, সেই মূলধন সেম 5,000 টাকা, 5,000 টাকা, সময় 1 বছর, সুদের হার 4% বাই 100। এই শূন্য কেটে দিলাম, 4 5 20, 200 টাকা। তাহলে এটা হচ্ছে ব্যাংকের থেকে টাকা যদি উনি ধার নিতেন, তাহলে ওনাকে কোনো কৃষককে প্রতি বছর 370 টাকা দিতে হতো, কিন্তু উনি যেহেতু সমবায় সমিতি থেকে টাকা নিয়েছে, এই জন্য ওনাকে বছরে 200 টাকা দিতে হচ্ছে। তাহলে সে কত টাকা বাঁচাচ্ছে, সেটাই তো কোশ্চেন ছিল না, যে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব তার বছরে সুদ বাবদ বাঁচবে কত টাকা, তোমার হচ্ছে 370 মাইনাস 200 টাকা, দ্যাটস মিনস 170। প্রতি বছর তিনি সুদ বাবদ 170 টাকা বাঁচাতে পারবেন, যদি তিনি ব্যাংকের পরিবর্তে সমবায় সমিতি থেকে ঋণটা নিয়ে থাকেন। ওকে, ঠিক है। চলো পরের অঙ্কে যাই।
আচ্ছা, আমি 7 দাগ যে অঙ্কটা করেছিলাম সেখানে আমাদের কি করতে হয়েছিল, যে আসলও পি হয়েছিল এবং পি বছর পরে গিয়ে সুদ আসল হয়েছিল 2p। এবার 8 দাগ অঙ্কটা আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি। 8 দাগ আমি করছি না, তোমরা করে নিও, আমি কনসেপ্ট বলে দিচ্ছি, যদি না পারো তাহলে তো আমি আছি। 8 দাগ বলছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দে দেখলেন দেয়, আবার কেমন লেখা, সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। তো 8 দাগে এইখানে সূত্র হচ্ছে, সুদ হচ্ছে আই ইকুয়াল টু হবে 3/8, তাই তো, 3/8 ইন্টু পি। এই আই পেয়ে গেলে এখানে সুদের হার আর দেওয়া আছে কত, সুদের হার, আচ্ছা সুদের হার বার করতে হবে, আর বার করতে হবে তোমার মূলধন, মূলধন মূলধন সমান পি ধরে নিতে হবে। ধরি, আমি এইখানেই করে দিচ্ছি অঙ্ক, দেখো, মূলধন পি ধরি, সময় সমান সময় টি সমান 6 বছর। তাহলে আমাকে আর বার করতে হবে, এইখানে করছি, দেখো, যে আমরা কি জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে এখানে আই হচ্ছে 3/8 ইন্টু পি ইকুয়াল টু পি, টি হচ্ছে তোমার কই টি 6 বছর, আর আমাকে বার করতে হবে বাই 100। এই পি কেটে দিলাম, তাহলে এই 100টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 3 × 100/8 ইকুয়াল টু 6 আর, বা আর ইকুয়াল টু 3 × 100/8 ইন্টু 6, গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে তোমার 4 দিয়ে কাটলে 4×2 = 8, 4×25 = 100, 6 কাটলে 3×2 = 6, মানে 3কে 6 কাটলে 2, তাহলে হচ্ছে 25/4%। এটাকে যদি আরও করতে চাও তাহলে হবে 4×6 = 24, 6×1=4% সুদের হার। ঠিক, দেখে নিও একটুখানি। এটা হচ্ছে 6×4=24, 25, 6×1=4%, অতএব সুদের হার সমান 6×1=4%। এটা হচ্ছে 8 দাগ অঙ্ক। এবার আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 10 দাগ। 10 দাগ করতে গিয়ে এই 8 দাগটা মাথায় চলে আসলো। 10 দাগে বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। সুন্দর অঙ্ক। যদি 292 টাকার, এখানে পি মূলধন কত হচ্ছে 292 টাকা, ওকে, কত দিনের সুদ, একদিনের সুদ, সুদ হচ্ছে একদিন, সময় টি, সময় সমান হচ্ছে 1 দিন, সমান 1/365 বছর। সুদ কত হচ্ছে, একদিনের সুদ 5 পয়সা। তাহলে একদিনের সুদ একদিনের সুদ হচ্ছে কত, একদিনের সুদ এখানে লিখতে হবে, একদিনের সুদ, একদিনের সুদ সমান কত, একদিনের সুদ সমান 5 পয়সা, দ্যাটস মিনস 5/100 টাকা। অতএব এক বছরের সুদ, এক বছরের সুদ কত হবে, এটা হচ্ছে একদিনের সুদ 365 দিয়ে গুণ করে দেবো, 5×365/100 টাকা। তাহলে আমাকে কি বার করতে বলছে, সুদের হার বার করো। সুদের হার ধরি, সুদের হার সমান R% ধরে নিলাম। এবার ক্যালকুলেশনটা করলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। দেখো ক্যালকুলেশন কি করছে, আমরা কি জানি, অতএব আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা আমাকে এখানে আর বার করতে হবে, তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100/পিটি, ওকে। তাহলে এখান থেকে লিখতে পারি আই কত, আই এই যে 1 বছরের সুদ আই, এটা হচ্ছে 1 বছরের সুদ, 5×365/100 ইন্টু 100 বাই পি মূলধন কত, 292 টাকা, 292 টাকা, সময় টি হচ্ছে 1/365, 1/365, এই 100 কেটে দিলাম, কেটে দেওয়ার পরে উপরে থাকছে আমার 5×365 বাই
উপরেও 365 উঠে যাচ্ছে, নিচে থাকছে 292। বাবা হেজিয়ে ফেললাম মনে হচ্ছে, হেজিয়ে ফেলেছি মনে হচ্ছে। ক্যালকুলেশনটা একটুখানি দেখে নিতে দাও আমাকে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ক্যালকুলেটরটা কোথায় রাখলাম? হ্যাঁ আমি সত্যি হেজিয়েই ফেলেছি। কোথায় হেজিয়ে ফেলেছি দেখো, এইখানে একদিনটাকে যখন বছরে কনভার্ট করে ফেলেছি, তখন সুদটাকে আর কনভার্ট করার দরকার নেই আমার। মানে সুদটাকে বছরে আর কনভার্ট করার কোনো দরকার নেই, আমি তো সময়টাকে কনভার্ট করে নিয়েছি বছরে। তাহলে আমার এইসব ইংরেজি এতটা না করলেও হচ্ছে। দেখো 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 দেখো, দুটোকেই কনভার্ট করে ফেলেছি আমি, সময়টাকেও কনভার্ট করেছি, সুদটাকেও কনভার্ট করে ফেলেছি। তাহলে আমাকে বলছে একদিনের সুদ, এই যে সময় কনভার্ট করে নিয়েছি, তাহলে আর সুদ কনভার্ট করার দরকার নেই আমার। তাহলে এখানে সুদ দেওয়া ছিল কত, সুদ সমান 5, সুদ হচ্ছে আই সমান 5 পয়সা। 5 পয়সা মানে 5/100 টাকা হলো। ধরি ধরি সুদের হার, আর সুদের হার সমান আর পার্সেন্ট, এই সুদের হারটাকে আমাকে বার করতে বলেছে। এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা কি জানি যেহেতু আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা এখান থেকে আমার আর বার করতে হবে, আর ইকুয়াল টু আই ইন্টু 100/পিটি। তাহলে এখানে আই এর মান কত, কই আই, সুদ আই হচ্ছে 5/100 ইন্টু 100 পি, কই পি হচ্ছে 292, 292, আর টি হচ্ছে 1/365। এই একশো কেটে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমার 5 × 365/292। কাটাকাটি কি কিছু করা যাচ্ছে? 5×5 = 25, 42 হচ্ছে না। 3 দিয়ে কাটা গেলে 3 নং 27, 22 হচ্ছে না। 3 নং 27, 22 হচ্ছে না। তাহলে কি করিব, কি করিব? ডিরেক্ট গুণ করে ভাগ করে দিই, অত চাপ নিয়ে লাভ নেই। কোথায় করি, আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ গুণ করে ভাগ করে দিও, অত চাপ নিয়ে লাভ নেই। এর উপরে এইখানে গেলে হবে হচ্ছে, দেখো 365 ইন্টু 5 করলে হচ্ছে 5×5 = 25, 5×6 = 30, আর 2 = 32, 5×3=15, 5×5 = 25, 5 হাতে 2, 5×6 = 30, আর 2 = 32, 2 হাতে 3, 5×3=15, আর 3 18, 1825। 1825 হচ্ছে 292, তার মানে এখানে হচ্ছে 1825/292। ওকে, তাহলে এইটাকে আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, 1825 বাই 292, 292, 6 বার দিলে 6×2 = 12, 7 বার দিলে 7×2 = 14, 6 বার দিলে 3 × 6 = 18। আচ্ছা 6 বার দিয়ে ট্রাই করে দেখি। 6 বার দিলে 6×2 = 12, 2 হাতে 1, 9, 6 নং 54, আর 1 55, 5 হাতে 55, 5 হাতে 5, 6×2 = 12, আর 5 17। আচ্ছা আমি এখানে 6 বারই কেন দিলাম দেখো, 292, তার মানে অলমোস্ট 300। হিসাব করলাম আমি 6 3 6 1800 হয়ে যাচ্ছে, মানে 1800-র কাছাকাছি হয়ে যাচ্ছে, এই জন্য 6 দিয়ে করেছি। তাহলে হচ্ছে 2 আর কত হলে 5 হয়, 3 হলে 5 আর কত হলে 12 হয়, 7 5 12, হাতে 1, 7 আর 1 8, 8 মিলে গেল, শূন্য বসে না। তাহলে হচ্ছে এটাকে আর করা যাচ্ছে না, দশমিক দিলে চলে আসবে এখানে
কিন্তু 73কে দিয়ে 292 কি কাটা যায়? 3 4 12, 3 4 12, 321 যায়। কি করে যায় দেখো। তার মানে উত্তর হচ্ছে 6×73/292। 7 3 7 21, 4 7 28, 4 7 28, 4 দিয়ে যাচ্ছে তো। 4 3 4 12 2, 4 3 4 12 2 হাতে 1, 4 7 28 আর 29। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 6.14%। সর্বনাশ। অতএব সুদের হার আর সমান 6.14%। ওকে, একটুখানি দেখে নাও। শুধু ক্যালকুলেশনটাই একটু টাফ। আর এইখানে আমি একটা ভুল যেটা করে ফেলেছি, সময়কে যখন বছরে নিয়ে গেছি তখন সুদটাকে আমার চেঞ্জ করার দরকার নেই। মানে একদিনটাকে আমি যখন বছরে কনভার্ট করে নিয়েছি তখন এদিকে আর আমার কনভার্ট না করলেও চলছে। ঠিক আছে। তো চলো, আজকে প্রথম ক্লাস, আর বেশি টেনে লাভ নেই। আরও একটা ক্লাস আমরা নিয়ে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে দেবো ওখানে। তো আমরা আজকে 10 নম্বর অবধি কষে দেখি, 10 নম্বর অবধি করেছি। পরের দিন আরও কিছু অঙ্ক করব, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর যদি না পারো তাহলে তো আমি আসি। তো চলো, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সকলকে যারা এতক্ষণ অবধি রইলে। একটা কথা বলে যাই তোমাদের আরও একবার, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিওর ডিসক্রিপশনেই দিয়ে দেবো। ডিসক্রিপশনে না দিলেও তোমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। কমেন্ট বক্সের থেকে তোমরা জয়েন করো আমাদের গ্রুপে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের সেই গ্রুপে জিজ্ঞেস করতে পারো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে, আর যদি কোনো সিনিয়র ব্যক্তি দেখে থাকেন আপনাদের যাদের কাজে আসবে ভিডিওটা, তাদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, চুটিয়ে পড়াশোনা করতে থাকো। নমস্কার, রাধে রাধে।